হ্যালো মাই ডিয়ার ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি দেখো ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার জন্য যে ইতিহাসের চ্যাপ্টার 5 এর সাজেশনের কোশ্চেন অ্যান্ড আনসার্স নিয়ে, এবং এই প্রশ্নগুলো 100% পরীক্ষায় আসবে। তো চলো আর বেশি দেরি না করে ক্লাস 7 এর দ্বিতীয় পরীক্ষার জন্য ইতিহাসের সাজেশনগুলো অর্থাৎ চ্যাপ্টার 5 এর সাজেশনগুলো একবার দেখে নেওয়া যায়। আর হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলো খুবই সিক্রেট, বন্ধুদের কাছে শেয়ার করবে না এমনটা নয়। এই প্রশ্ন উত্তরগুলি কমপ্লিট করলে পরীক্ষাতে 100তে 100 পাবে। তবে শুরু করবার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং লাইক করে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সো লেট আস স্টার্ট দ্য ক্লাস। তো যাই হোক, বিরতির পর আমরা চলে এসেছি চ্যাপ্টার 5 এর প্রশ্ন উত্তর, যেখানে প্রথম প্রশ্নতে বলা হয়েছে যে 16 শতক থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত ভারতবর্ষের শাসন অর্থাৎ শাসক বা ভারতবর্ষকে শাসন কে করেছিলেন। 16 শতক থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত ভারতবর্ষকে শাসন করেছিলেন মুঘলরা। বাবর থেকে একদম ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলরাই শাসন করেছিলেন। এছাড়া তোমরা কি জানো 16 শতক থেকে 19 শতক অর্থাৎ সময়কালটা কত? 16 শব্দটা শুনে তোমাদের মনে হতে পারে 16 থেকে শুরু, কিন্তু না, ইতিহাসে সব সময় এক বছর পিছিয়ে যায়, তাই 15 থেকে ধরতে হবে। 1500 সাল থেকে 19 অর্থাৎ 17 সালের মধ্যবর্তী সময় মুঘলরা শাসন করেছিল। এরপর দ্বিতীয় প্রশ্ন উত্তরে দেখো, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহের নাম কি? অর্থাৎ মুঘল যে বংশ সেটাকে শুরু করেছিল মুঘল শাসন, প্রথম শুরু করেছিল বাবর, যার পুরো নাম হলো জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তাহলে তোমরা বুঝতেই পেরেছো যে শুধু প্রশ্ন উত্তরেই সব কিছু হয় না। আজকে তোমরা প্রশ্ন উত্তরের পাশাপাশি অনেক কিছু বিষয় সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে। অতএব একভাবে দেখে চলো। এই সময়ে বন্ধুদের কাছে কিন্তু একটু বেশি করে শেয়ারটা করে দাও। তো যাই হোক, চলো আবার পরের প্রশ্নতে যাওয়া যাক। তৈমুর লং উত্তর ভারতে আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে? তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেছিল? তো উত্তর হচ্ছে 1398 খ্রিস্টাব্দে। তো এ বিষয়ে তোমাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখি, তৈমুর লং ছিলেন তুর্কিদের নেতা ও বাবরের বাবার বংশধর। তো যাই হোক, তিনি উত্তর ভারত আক্রমণ করেছিলেন 1398 খ্রিস্টাব্দে। এটা তোমরা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় আসার চান্স বেশি। পরের প্রশ্নতে যাওয়ার আগে তোমাদের কাছে একটি প্রশ্ন আমার, যে বাবর প্রথম পানিপথের যুদ্ধের সময় যে কৌশল অর্থাৎ যে ট্রিক্সে যুদ্ধ করেছিল সেই কৌশলটার নাম কি এবং সে কার কাছ থেকে শিখেছিল? সে শিখেছিল তুর্কির কাছ থেকে, কিন্তু কৌশলটার নাম কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। আর যদি তোমরা না জানো সেটাও কমেন্টে জানাও, তাহলে আমি উত্তরটা তোমাদের জানিয়ে দেবো, কারণ এইভাবে নামটা বলে দিলে তোমরা আবার এক্ষুনি ভুলে যাবে। পরের প্রশ্নতে দেখতেই পাচ্ছ যে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেছিল কোন শক্তিকে? তো উত্তর হবে আফগান শক্তিকে, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে আফগান শক্তির সঙ্গে বাবরের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে বাবর জিতেছিল এবং আফগান শক্তি হেরেছিল। নেক্সট কোশ্চেনে বলা আছে কোন লড়াইকে ধর্মের লড়াই বলেছে বা বলা হয়? তাহলে উত্তরটি হলো খানোয়ার যুদ্ধকে বলা হয় ধর্মের লড়াই। নেক্সট কোশ্চেনে বলা আছে ঘোড়ার যুদ্ধে আফগানদের সঙ্গে যোগাযোগ ছিল বাংলার কোন শাসকের? সঠিক উত্তরটি হলো নসরত শাহ। পরের প্রশ্নতে যাওয়ার আগে আবার তোমাদের বলে রাখি, তোমাদের এরকম আরও ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো সাজেশান আসতে চলেছে অন্যান্য সাবজেক্টের। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে, তবে তাড়াতাড়ি পেয়ে যাবে। তাহলে চলো এবার পরের প্রশ্নতে এগোনো যাক। আমি জানি তোমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই পারবে। মোগলদের দুই প্রধান বিরোধী শক্তি কি ছিল? অর্থাৎ দুজন বিরোধী শক্তির নাম বলতে হবে যারা মুঘলদের বিরোধী ছিল। জানি তোমরা অলরেডি বলে ফেলেছো যে রাজপুত ও আফগান, কারণ একটু আগেই তোমরা পড়েছো যে আফগানদের সঙ্গে বাবরের পানিপথের যুদ্ধ হয়েছে। তবে রাজপুতদের সঙ্গে আকবরের সময়কালে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেনে আছে যে শের শাহের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে কে বসেন? তো সঠিক উত্তরটি হবে ইসলাম শাহ। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে শের শাহের ছেলের নাম কি?
তো শেরশাহের পুত্রের নাম হলো ইসলাম শাহ, তিনি সিংহাসনে বসেছিলেন বাবার মৃত্যুর পর। নেক্সট কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসবে। পাট্টা ও কাবুলিয়ত প্রথাটা কে চালু করেছিলেন? পাট্টা কাবুলিয়ত কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে শেরশাহ। পাট্টা ও কাবুলিয়তের শেষ নয়, তিনি দাগ ও হুলিয়া প্রথাও চালু করেছিলেন। যদি পরীক্ষায় দেয় যে দাগ ও হুলিয়া প্রথাকে চালু করেছেন, তবে সঠিক উত্তর হবে শেরশাহ। তোমরা অবশ্যই শুনেছো বা জেনেছো ইতিহাসে যে শেরশাহের পর যে শাসন ব্যবস্থা কায়েম যার হাতে হয়েছিল তিনি হলেন হুমায়ুন, কিন্তু আরেকজন ছিলেন, তার নাম কি অবশ্যই কমেন্টে জানাও, একটু আগে বলেছি। তবে চলো এবার পরের প্রশ্নতে যাওয়া যাক। পরের প্রশ্নতে আছে 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর পরাজিত করেছিল কাকে? তবে হলদিঘাটের যুদ্ধে আকবর পরাজিত করেছিল প্রতাপ সিংহকে। নেক্সট কোশ্চেনে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে আকবরের শাসনকালে ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী কে হন? সঠিক উত্তরটি হলো বীরবল। তবে তোমাদের কাছে একটা প্রশ্ন, যে আকবরের সময়কালে টোডরমল কে ছিলেন? অবশ্যই কমেন্টে উত্তরটা জানাও। তবে হ্যাঁ, যদি এই প্রশ্ন উত্তরগুলো ঠিকভাবে কভার করতে পারো তোমরা, তবে পরীক্ষাতে অবশ্যই কমন পাবে। বই আর পড়তে হবে না, এখান থেকেই সব আসবে, কারণ সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে। এর বাইরে চ্যাপ্টার 5-এর আর কোনো প্রশ্ন নেই। তো যাই হোক, এবার পরের প্রশ্নতে যাওয়া যাক। দেখো, একটু আগে উত্তর পড়েছ আবুল ফজল হলো আকবর নামার রচয়িতা। তবে আর একটি গ্রন্থ ছিল, সেটা হচ্ছে আইনি আকবরী। আইনি আকবরীর রচয়িতা হলো আবুল ফজল। তবে আইনি আকবরী বা আকবর নামা কি আলাদা গ্রন্থ? একদমই নয়, একই গ্রন্থ। আব্দুল কাদির বাদাউনির লিখিত গ্রন্থের নাম কি? মুনতাখাব উত তারিখ। নেক্সট প্রশ্ন, বাংলার 12 ভূঁইয়া বিদ্রোহ হয়েছিল কার আমলে? সঠিক উত্তরটি হলো জাহাঙ্গীরের আমলে বাংলায় 12 ভূঁইয়া বিদ্রোহ হয়েছিল। নেক্সট প্রশ্নতে একই রকমের ওখান থেকে প্রশ্ন, যে বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম কে ছিলেন? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর দেখতেই পাচ্ছ, নাম হলো ঈসা খান। তোমরা কিন্তু যে প্রশ্নগুলো আজকে তোমরা দেখছো অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও, কারণ পরীক্ষার আগে আরও একবার রিভিশন দিতে হবে। এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্নের উত্তর দিতে তোমরা নিজেরাই পারবা যে হিন্দুদের ওপর থেকে তীর্থকর বা জিজিয়া কর কে তুলে নেন এবং কোন মুঘল সম্রাট ছিলেন যে তুলে নেন? সঠিক উত্তরটি হলো আকবর। তোমরা জানো যে আকবরের পুরো নাম হলো জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আকবরটা একটি উপাধি মাত্র, তার আসল নাম হলো জালালউদ্দিন মোহাম্মদ। বাবরের আসল নাম হলো জাহিরউদ্দিন মোহাম্মদ। নেক্সট প্রশ্নতে আছে যে আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে কি বলা হতো? সঠিক উত্তরটি হলো মনসব। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব। পরের প্রশ্নতে বলা আছে মুঘলরা নিজেদেরকে কি বলে গণ্য করত বা ভাবত? মুঘলরা নিজেদেরকে তৈমুরীয় বলে ভাবত। তোমরা অলরেডি জেনেছো বা আমি বলেছি যে তৈমুরীয় অর্থাৎ তৈমুর কথার অর্থ কি, কেন ওরা ভাবতো? কারণ তারা ছিল তৈমুর লংয়ের বংশধর, সেই কারণে মুঘলরা নিজেদেরকে তৈমুরীয় বলে ভাবতো। যাই হোক, প্রায় 19টার কাছাকাছি প্রশ্ন হয়েছে। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করো তাড়াতাড়ি, কারণ আরো প্রশ্ন এখনো বাকি আছে। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে কি বলা হতো? এই প্রশ্নটা তোমাদের একবার আমি করিয়ে দিয়েছি, আবার ধরা হচ্ছে। উত্তর হলো মনসব, আর মুঘলরা নিজেদেরকে তৈমুরীয় বলে ভাবতো। পরের প্রশ্নতে আছে কে ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছিল? অর্থাৎ ডাক যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছিল শেরশাহ। ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থা। পরের প্রশ্ন একদম শিওর পরীক্ষায় আসবেই, যে কার আমলে মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিল? উত্তরটি হলো শাহজাহানের আমলে মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিল। কার শাসনকালে দাক্ষিণাত্যের বিজাপুর ও গোলকোন্ডা মুঘলদের দখলে চলে আসে? এখানে উত্তরটা হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের আমলে বিজাপুর গোলকোন্ড মুঘলদের দখলে এসেছিল। উচ্চপদস্থ মনসবদের কি বলা হতো? উত্তরটি হলো আমির। আমির কথার অর্থ হলো ধনী শ্রেণীর লোক, যারা সমাজের উঁচু শ্রেণীতে বাস করে। কোন সময় মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল? এটা একদম প্রথম প্রশ্ন তোমাদের আবার রিপিট হয়েছে, যে খ্রিস্টীয় 16 শতক থেকে
ঊনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত সময়কালটা ছিল মুঘলদের ভারতবর্ষ শাসনের অন্যতম যুগান্তকারী যুগ। নেক্সট প্রশ্ন তো আছে, খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। বাবর ও রাণা সংগ্রাম সিংহের মধ্যে খানোয়ার যুদ্ধ বেঁধেছিল। কবে কাদের মধ্যে ঘরঘোড়ার যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তরটি হলো 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে ঘরঘোড়ার যুদ্ধ হয়েছিল। মুঘলদের প্রধান বিরোধী শক্তি কারা ছিল? আবার ধরা হচ্ছে তোমাদেরকে। তবে এখানে তোমরা অবশ্যই পারবা বলতে এখন যে রাজপুত ও আফগানরা। তবে দেখো তোমাদের বারবার একই প্রশ্ন ধরা হচ্ছে। এর একটি উদ্দেশ্য, আমাদের চ্যানেলের বিশেষ বৈশিষ্ট্য এটি যে বারবার একই প্রশ্ন বলে বলে তোমাদেরকে একদম মুখস্থ করিয়ে দেওয়া হয়, যেন পরীক্ষাতে একটা প্রশ্ন মিস না যায়। তো যাই হোক, চলো আবার পরের প্রশ্নতে আছে যে চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধে কে জিতেছিল অর্থাৎ জয়লাভ করেছিল? 1509 খ্রিস্টাব্দে। এখানে একটি শূন্য বেশি আছে, অসুবিধা নাই, কিবোর্ড মিস্টেক। 1509 খ্রিস্টাব্দে হুমায়ুন ও শের শাহের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে শের শাহ জয়লাভ করেছিল। তবে তোমরা অবশ্যই এর আগে জেনেছো যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে ঘোরতর যুদ্ধ বেঁধেছিল। এইবার আমরা যে বিষয় নিয়ে জানবো সেটি হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। নেক্সট প্রশ্নতে আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং এই যুদ্ধকে হেরেছিল অর্থাৎ পরাজিত হয়েছিলেন? উত্তর হলো 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খাঁ। আকবর তো তখন ছোট ছিল, অল্প বয়সী, সেই কারণে তার অভিভাবক ছিল বৈরাম খাঁ। সেহেতু আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল। হিমুকে আকবর পরাজিত করেছিলেন। এক্ষেত্রে তোমাদের জানি রাখা দরকার যে 18 বছর বয়স যখন আকবরের হলো তখন তিনি পূর্ণ সম্রাট উপাধি পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নবরত্ন কাদের বলা হতো অর্থাৎ ইংরেজিতে যা বলা হয় 9 জেমস। তবে এখানে উত্তরটি হলো আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে নবরত্ন বলা হতো। এক্ষেত্রে যে নবরত্ন, যে 9 জন আকবরের রাজসভায় ছিলেন তাদের নামগুলি হলো আবুল ফজল, ফৈজি, বীরবল, টোডরমল, রাজা মানসিংহ, রাজা বীরবল দাস, ফকির আজিউদ্দিন, মোলাজ পিয়াদা এবং সব থেকে বিখ্যাত সঙ্গীত শিল্পী আকবরের রাজসভার, তার নাম হলো তানসেন। এরা ছিল 9 নবরত্ন, 9 জেমস। তবে এদের মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান ছিল বীরবল, যেটা তোমরা অবশ্যই জেনেছো ইংরেজি রিডিল গল্পে। পরের প্রশ্ন আছে, দিন ইলাহি কি? দিন ইলাহি হলো সুলহিকুল আদর্শের ভিত্তিতে আকবর এটি গড়ে তুলেছিলেন এবং এটি হলো একটি ব্যক্তিগত মতাদর্শ এবং একে বলা হয় দিন ইলাহি। পরে প্রশ্ন দেখতে পাচ্ছ যে পাট্টা কাবুলিয়ত, এটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি যে শের শাহের আমলে পাট্টা ও কাবুলিয়ত চালু হয়েছিল। এর পরের প্রশ্নগুলোর উত্তর এখনো হবে না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। পরের একটি ভিডিওতে উত্তরগুলো বলে দেওয়া হবে। তো তোমাদের এটি হোমওয়ার্ক থাকলো, এই প্রশ্নগুলো বই থেকে নিয়ে অবশ্যই করে ফেলবে এবং কমেন্টে লিখে পাঠাবে। তো এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ যে পাট্টা ও কাবুলিয়ত প্রথা কী, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী, মুঘল আমলে মনসবদের কিভাবে বেতন দেওয়া হতো, 10 সরা ব্যবস্থা কাকে বলে, মুঘলরা কেন নিজেদেরকে বাদশাহ বলতো, শের শাহের যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি হয়েছিল। একটু আগে পড়েছ যে শের শাহের আমলে ঘোড়ায় চড়ে ডাক ব্যবস্থার প্রচলন ছিল। পরের প্রশ্ন আছে, বড় ভূঁইয়া কাদের বলা হতো? 12 ভূঁইয়া। তারপরে হচ্ছে যাবতী বন্দোবস্তের সংক্ষিপ্ত পরিচয়। এগুলো ছিল শর্ট প্রশ্ন। এর থেকে এবার একটু বড় প্রশ্ন দেওয়া থাকলো তোমাদের যে মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। অনেক কিছু বিষয় আকবর সম্বন্ধে ভিডিওতে তোমরা জানতে পেরেছো এবং বাকিগুলো বলে দেওয়া হবে, সেই কারণে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সহজেই পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করতে হবে এখানে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুঘল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের যে সামরিক সংস্কার তা কতদূর সফল হয়েছিল তা ব্যাখ্যা করতে হবে। তাহলে এই হলো সাজেশন সমূহ, যেগুলো পরীক্ষায় 100তে 100 আসার চান্স সব থেকে বেশি অধ্যায় 5 থেকে। আর অন্যান্য অধ্যায় যেগুলো পরীক্ষা হবে সেগুলো কিন্তু
অন্য একটি ভিডিওতে দিয়ে দেওয়া হবে, অন্য পার্ট ভিডিও হবে। এছাড়াও ইতিমধ্যে অন্যান্য সাবজেক্টের সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর হ্যাঁ, হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই করা চাই এবং হয়ে গেলে আমাকে কমেন্টে জানাবে, তবে কিন্তু শেষ রাতেই বাজিমাত হবে। একদম 6, বেশি কিছু পড়তে হবে না। যে প্রশ্নগুলো দেওয়া হলে এগুলো কভার করতে পারলেই কিন্তু তোমরা পরীক্ষায় 100তে 100 পাওয়ার চান্স সব থেকে বেশি। কারণ এর আগেও যে পরীক্ষাগুলো দিয়েছো তোমরা যে বুঝতে পেরেছো যে কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার মধ্যে পড়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটি বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তো তোমরা যত তাড়াতাড়ি পারবা সত্তর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, কারণ সেখানে অনেক আপডেটেড ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, স্টাডি মেটেরিয়ালস দিয়ে দেওয়া হয় এবং তা একদম বিনামূল্যে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কাছে ভিডিও শেষ করবার আগে আর একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে ভবিষ্যতে আরও আপডেটেড ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং এটি আমাদেরকে আরও মোটিভেট করবে নতুন সাজেশন আনার জন্য। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তো অবশ্যই একটু লাইক দিও এবং বন্ধুদের কাছে বেশি করে একটু শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার অন্য ভিডিও নিয়ে আসা হবে সাজেশন। থ্যাংক ইউ। Subscribe now and press the bell icon. Never miss an update.